ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আমার চলছে চ্যাপ্টার ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের সাবজেক্ট ওয়াইজ করব। জিওগ্রাফির এটা সেট নাম্বার 2, অলরেডি সেট নাম্বার 1 আমরা আলোচনা করেছি। ওখানে 15খানা কোয়েশ্চেন ছিল এবং এছাড়া আদার্স অনেক ইনফরমেশন দিয়েছি উইথ ম্যাপ। জিওগ্রাফি মানেই মনে রাখবে ম্যাপ। ম্যাপের সাহায্যে পড়াটা হচ্ছে জিওগ্রাফির সব থেকে ভালো একটি মাধ্যম, তাহলে ভালো মনে থাকে, আইডিয়া আমাদের হবে। তো আজকে আলোচনা করব, বেশি দেরি করবো না, চলো শুরু করি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এইটার প্লেলিস্ট, এই যে সাবজেক্ট ওয়াইজের যে প্লেলিস্ট, এটা একদম ডেসক্রিপশন বক্সের প্রথমেই পেয়ে যাবে। এটা ওখানে আমি হিস্ট্রিরও সাবজেক্ট ওয়াইজ আমি আলোচনা করেছি, ওটাও দেখতে পারো, বেশ ভালো তোমাদের হেল্প হবে। তবে যে কোনো এক্সামের জন্যই প্রিপারেশন করানো করো, প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো প্রযোজ্য। ঠিক আছে, প্রথম প্রশ্ন 11 নম্বর প্রশ্ন বলছে, কালপং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে? দেখো, আননোন কোশ্চেন একদম, অনেকেই হয়তো শুনুনি কালপং জলবিদ্যুতের নাম। এটি রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ডে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। বলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী বলতে পারবে? রাজধানী হচ্ছে ঠিক পোর্ট ব্লেয়ার। আচ্ছা, আন্দামান নিকোবর সম্পর্কে ডিটেলস একটি ভিডিও রয়েছে, ওখানে আন্দামান এবং লাক্ষাদ্বীপ সম্পর্কে তোমরা পেয়ে যাবে। এই দেখো, আই বাটনে আমি এটার লিংক দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা এই ভিডিওর শেষে ওটা দেখতে পারো। একদম ম্যাপের সাহায্যে আমি বুঝিয়েছি। ঠিক আছে, নর্থ আন্দামান, সাউথ আন্দামান, মানে ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল, তারপর হচ্ছে তোমার লাক্ষাদ্বীপের হচ্ছে তোমার পুরো সমস্ত হিস্ট্রি ওখানে বলা আছে, পুরো জিওগ্রাফি বলা আছে, দেখতে পারো ভিডিওটি। পরের প্রশ্ন বলছে কি, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? তিব্বতে ব্রহ্মপুত্র নদীর স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, ওখান থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, উত্তরটা হবে সাংপো। অ্যাকচুয়ালি যদি বলতে লাগে ইয়ারলুং সাংপো। তো এটা তুমি এমসিকিউ থেকে মুখস্থ করো, তারপরে দেখো ভালো করে এই ম্যাপটা দেখো, ম্যাপে আরো বেশি ক্ল্যারিটি আসবে। এ দেখো লেখা রয়েছে কি, চেমায়ংডুং। এই চেমায়ংডুং গ্লেশিয়ার, গ্লেশিয়ার মানে হিমবাহ, এটা তিব্বতের চেমায়ংডুং থেকে সৃষ্টি হয়েছে। এখান থেকে সৃষ্টি হয়েছে, নাম হচ্ছে, আমি বললাম একটু আগে, ইয়ারলুং সাংপো। পুরো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, তারপরে একটা ইউটার্ন নিয়েছে, পুরোপুরি একটা ইউটার্ন নিয়ে ভারতবর্ষের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। তারপর অরুণাচল প্রদেশ দিয়ে এটা পুরো আসাম ভ্যালি হয়ে এখানে হচ্ছে ধুবড়ি, এই পোর্শনটার নাম কি, ধুবড়ি। এই ধুবড়ির কাছে কি হয়েছে, ধুবড়ির কাছে ও বাংলাদেশে প্রবেশ করেছে, তখন নাম হয়ে গেছে কি, যমুনা। যমুনা, ওকে, যমুনা নাম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ব্রহ্মপুত্র কোথায়? আসাম ভ্যালি। তাহলে আসাম ভ্যালি মানেই হচ্ছে ব্রহ্মপুত্র অববাহিকা। ওকে, আচ্ছা, এবার কিছু উপনদী দেখে নেওয়া যাক। এই ব্রহ্মপুত্রের প্রথম হচ্ছে দিবং, এই যে প্রথম যে ফার্স্টটা 1 নম্বর দিবং। 2 নম্বর হচ্ছে লোহিত, এই যে এটা হচ্ছে লোহিত। তারপর হচ্ছে ধানসিঁড়ি 3 নম্বর। ওকে, তারপর হচ্ছে কপিলি, মেঘালয় মালভূমি থেকে বেরিয়েছে। 4 নম্বর এটা হচ্ছে কপিলি নদী। এই প্রত্যেকটা হচ্ছে, বলো ডান তীর না বাম তীর? এটাও পরীক্ষায় আসে। নদী এদিকে ফ্লো করছে, তাহলে তুমি তোমার মুখ যদি এদিকে দাও, তাহলে কি হবে? এটা হচ্ছে বাম তীর, মানে হচ্ছে লেফট ব্যাংক, আর উপরেরটা হচ্ছে রাইট ব্যাংক। রাইট ব্যাংকের ট্রিবিউটারির মধ্যে সবার প্রথমে পাবো সুবর্ণশিরি। এই যে সুবর্ণশিরি, এটা হচ্ছে রাইট ব্যাংক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট, আরো অনেক নদী আছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মানস। 3 নম্বর, ভুটান থেকে এসেছে মানস, এবি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে তিস্তা নদীও হচ্ছে এই ব্রহ্মপুত্রের একটি উপনদী। তবে এটি ব্রহ্মপুত্রের সাথে তো মেশেনি, এটা মিশেছে গিয়ে যমুনা। তো ব্রহ্মপুত্রের মধ্যে যমুনা একই নদী, নাম শুধু বাংলাদেশে যমুনা, যমুনা থেকে মিশেছে। এবার আরেকটা কথা না বললেই নয়, এখান থেকে হচ্ছে গঙ্গার উৎপত্তি। গঙ্গা এখান থেকে পুরো বিহার হয়ে এই অঞ্চলটাতে তোমার কি বলে, আমাদের মালদা এবং হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কাছে হুগলি নামে সাউথে চলে গেছে। আর প্রধান শাখাটি পদ্মা নামে, যে লেখা রয়েছে পদ্মা নামে, বাংলাদেশে প্রবেশ করেছে। এবং পদ্মা এবং যমুনা দুটো একসাথে মিলে হয়েছে কি বলে, মেঘনা নদী, যে লেখা রয়েছে ওই জায়গাটাতে। ঠিক আছে, মেঘনা নদী নামে পুরো বঙ্গোপসাগরে গেছে। আর এই যে পুরো জায়গাটা, এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ এরকম একটা নিয়েছে, এরকম একটা বদ্বীপের আকার নিয়েছে বঙ্গোপসাগরের ওপরে। ঠিক আছে, আর এই বদ্বীপটাকেই বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কি বলবো? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এটা ইম্পর্টেন্ট কেন? এটা ইম্পর্টেন্ট এই কারণে, এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন ডেল্টা বলতে পারো, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপও বলতে পারো। এই হচ্ছে পুরো ডিটেলস আমি বলে দিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাই উইথ ম্যাপ। বলছে
ভারতের বৃহত্তম একক দ্বীপ, একক দ্বীপ মানে সিঙ্গেল আইল্যান্ড। যদি বলা হয় ভারতের সব থেকে বড় আইল্যান্ড কোনটা, তাহলে বলবো লাক্ষাদ্বীপ। এই তোমার লাক্ষাদ্বীপ বলছি, তোমার আন্দামান ও নিকোবর আইল্যান্ড। কিন্তু আন্দামান নিকোবর কিন্তু একটা দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপের সমূহ, এরকম ছোট 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 অনেকগুলো দ্বীপের সমূহ, ওই জন্য বলা হয় লাক্ষা দ্বীপপুঞ্জ বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বলা হয়। ঠিক আছে, এখানে সিঙ্গেল আইল্যান্ড বলছে যেটা সব থেকে বড়, উত্তর হবে রামেশ্বরম। রামেশ্বরম দ্বীপ, যারা জানো ভালো কথা, যারা না জানো তাদের আমি ম্যাপ দেখিয়ে পড়াচ্ছি। দেখো ভালো করে দেখো, এই যে ম্যাপটা, ভারতের একদম দক্ষিণে তামিলনাড়ুর এইখানটাতে, এই অঞ্চলটাতে যদি আমরা দেখি রামেশ্বরম বলে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি। এই অঞ্চলটাকে জুম ইন দেখতে পাচ্ছি। এখানে যদি জুম করা যায় এই জায়গাটাতে দেখতে এরকম লাগবে। দেখো এই জায়গাতে একটা আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডটার নাম হচ্ছে রামেশ্বরম আইল্যান্ড বা পাম্বান আইল্যান্ড। এই যে পাম্বান, এবার এই পাম্বানের সাথে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে একটা ব্রিজের সাথে। এই ব্রিজটা হচ্ছে সি ব্রিজ, সমুদ্রের উপরে একটা ব্রিজ রয়েছে। এটা রেল এবং রোড দুটোই কানেক্টিভিটি প্রদান করে এই রামেশ্বরমের সাথে। তাহলে যেখানে রামেশ্বরম সেটাই হচ্ছে পাম্বান, দুটো। এবং রামেশ্বরমের একদম দক্ষিণের যে অঞ্চলটুকুনি যেখানে ইন্ডিয়া শেষ, সেটাকে বলা হয় ধনুষকোড়ি। ঠিক আছে, তাহলে তিনটে জায়গার নাম মনে রাখবে, একটা হচ্ছে পাম্বান, তারপর হচ্ছে রামেশ্বরম এবং হচ্ছে ধনুষকোড়ির দক্ষিণতম এলাকা। ঠিক আছে, এটা তামিলনাড়ু স্টেটে পড়ে আর কানেক্ট করছে পাম্বান ব্রিজের সাথে। পাম্বান ব্রিজ তোমরা দেখেছো চেন্নাই এক্সপ্রেসে, ওই যেখানটাতে শাহরুখ এবং দীপিকার যে একটা সিন রয়েছে, ওপর দিয়ে রোড কানেক্টিভিটি রয়েছে, নিচ দিয়ে হচ্ছে রেল। তো সেই সেই যে তোমার কি বলে ব্রিজটা, সেটাই হচ্ছে পাম্বান ব্রিজ। ওকে, আচ্ছা বেশ। আরেকটা কথা না বললেই নয়, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীলঙ্কা। আছে শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কার সাথে এখানে একটা ফেরির মাধ্যমে যোগাযোগ হয়, এই সমুদ্র কানেক্টিভিটি, মানে তামিলনাড়ু টু কি বলে তোমার শ্রীলঙ্কার সাথে। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে দেখো অ্যাডামস ব্রিজ বলে একটা লেখা রয়েছে, যেমন ডট 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 দেখতে পাচ্ছ এখানে আছে, এইটা হচ্ছে রাম সেতু। এইটাই হচ্ছে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। ওকে, বোঝা যাচ্ছে, ইম্পর্টেন্ট। চলো নেক্সট। আচ্ছা আরেকটা কথা বলি, এটা হচ্ছে পক বে। এটা হচ্ছে পক বে মানে হচ্ছে কি বলে পক সাগর। ঠিক আছে, পক উপসাগর। আর এটা যদি পক হয়, এটা নিচেরটা হচ্ছে মান্নার উপসাগর। ঠিক আছে, পক স্ট্রেট উপরটা আর নিচেরটা হচ্ছে মান্নার। ওকে, চলো নেক্সট। হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জ কোন ড্যাশের অংশ, মানে কোন শ্রেণীর অংশ? হিমালয়ের পীরপাঞ্জাল হচ্ছে কার শ্রেণীর অংশ? এটার আনসারটা লুকিয়ে রয়েছে এই এটার মধ্যে, এই ম্যাপটার মধ্যে। বলছে পীরপাঞ্জাল হচ্ছে কার, হচ্ছে তোমার কি বলে পীরপাঞ্জাল কার অংশ। এটা যদি জানো তারা ভালো কথা, তাহলে চট করে বলে দিতে পারে আনসারটা। কিন্তু যারা না জানো তাদের আমি বলছি ডিটেলসে। দেখো হিমালয়কে যদি আমরা এইভাবে করে উত্তর দক্ষিণে ডিভিশন করে, তাহলে 4টে ডিভিশন পাবো। ঠিক আছে, দেখো কালার দিয়ে বলা রয়েছে না, যে ইয়েলো কালারটাই, যে এটা এখানে কারাকোরাম বলা রয়েছে। এই অংশটাকে বলা হয় 1 নম্বর ট্রান্স হিমালয়। কি বলে? ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়। 2 নম্বর হচ্ছে গ্রেট হিমালয় বা গ্রেটার হিমালয়। এই দেখো গ্রেট হিমালয় বা গ্রেট হিমালয় যে লেখা আছে, গ্রেট হিমালয়। 3 নম্বর হচ্ছে যে শ্রেণীটা, পরের যে শ্রেণীটা এরকম পরে পরপর রয়েছে, এরকম একটা হচ্ছে ট্রান্স হিমালয়, দেন হচ্ছে গ্রেট হিমালয়, তারপর হচ্ছে তোমার মিডল হিমালয় বা মিড হিমালয়, মিডল বা মিড হিমালয়, মিড হিমালয় বা মধ্য হিমালয় বাংলায় বলে। 3 নম্বর হচ্ছে একদম শেষে আউটার হিমালয়, একদম শেষে হচ্ছে আউটার হিমালয় বা শিবালিক, শিবালিক। ঠিক আছে, এইবার কি আমরা জানি প্রত্যেকে, এখানে একটা টেথিস সাগর ছিল, গন্ডোয়ানা আইল্যান্ড এবং হচ্ছে অ্যাঙ্গর আইল্যান্ডের ধাক্কার চোটে এখানটাতে টেথিস সাগরের যে পলি ভাঁজকে ওখানে সৃষ্টি হয়েছে ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালার এই তিনটেই হচ্ছে পার্ট, গ্রেট হিমালয়, মিডল হিমালয় এবং শিবালিক হিমালয়। ট্রান্স হিমালয় মানে এই পোর্শনটা আগের থেকেই এইখানটাতে ছিল। ঠিক আছে, তার মানে এটা হিমালয়ের কিন্তু পার্ট নয়। এই গ্রেট হিমালয়, মিডল হিমালয় ও শিবালিক হিমালয়, এই তিনটে পরবর্তীকালে ধাপে ধাপে সৃষ্টি হয়েছে, তিনটেই হচ্ছে হিমালয়ের পার্ট, মনে রাখবে। আর এই ট্রান্স হিমালয় যেটা এখন অ্যাডজাসেন্ট হয়ে গেছে, মানে হিমালয়ের সাথে পুরোপুরি যুক্ত হয়ে গেছে, এখানে তিনটে বড় বড় শৈলশিরা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, যেখানে হচ্ছে K2 অবস্থিত, ভারতের উচ্চতম শৈলশৃঙ্গ। ওকে, মানে শৃঙ্গ, মাউন্টেন পিক। জাস্কার রয়েছে, লাদাখ পিক রয়েছে, তিনটে রয়েছে এই জায়গাটাতে কারাকোরামের মধ্যে বা ট্রান্স হিমালয়ের মধ্যে। তারপর হচ্ছে গ্রেট হিমালয়, যেটা সব থেকে হাইটে রয়েছে, সব থেকে হাইটের যে ইয়েটা, সেটা হচ্ছে গ্রেট হিমালয়। এখানেই তোমার মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে, এখানেই কাঞ্চনজঙ্ঘা অবস্থিত সিকিমে। ঠিক আছে, গ্রেট হিমালয়ের মধ্যে। দেন হচ্ছে মিডল হিমালয়, যত তোমার কি বলে
হিল স্টেশন গুলো রয়েছে না, সিমলা, কুল্লু, মানালি, এগুলো সব হচ্ছে এই মিডল হিমালয়ের মধ্যে অবস্থিত। আর একদম যেটা স্টার্টিং সেটা হচ্ছে শিবালিক। তাহলে যদি আমরা এইখান থেকে সাউথ টু নর্থে যেতে চাই, প্রথম শিবালিক, তারপর মিডল হিমালয়, তারপর হচ্ছে গ্রেট হিমালয়, তারপর হচ্ছে তোমার ট্রান্স হিমালয় আমরা পেয়ে যাবো। ওকে, আচ্ছা এবার কোশ্চেনটা বলছে যে পীর পাঞ্জাল কার পার্ট? পীর পাঞ্জাল এই জায়গাটাতে অবস্থিত, এই অঞ্চলটাতে, জম্মু অ্যান্ড কাশ্মীরে, সরি এই জায়গাটাতে জম্মু অ্যান্ড কাশ্মীরে এইখানটাতে অবস্থিত। তাহলে আবার কোশ্চেন আমাদের ফিরে আসি, শিবালিকের পার্ট তো হবে না, কেন একদম বাইরে রয়েছে। ট্রান্স হিমালয় হবে না, একদম নর্থে রয়েছে। মধ্য হিমালয় পার্ট হবে, কই হবে? মধ্য হিমালয়। এটা হচ্ছে লেজার হিমালয় বা শিবালিক হিমালয়। ওকে, আচ্ছা তাহলে মধ্য হিমালয়ের পার্ট বা মিডল হিমালয়ের পার্ট হচ্ছে পীর পঞ্জাল। আর পীর পঞ্জাল এবং গ্রেট হিমালয়, এখানে হচ্ছে মনে করো পীর পঞ্জাল, আর উপরে হচ্ছে গ্রেট হিমালয়। এটা হচ্ছে গ্রেট হিমালয়, এটা হচ্ছে পীর পঞ্জাল, আর এই মাঝখানের যে পোর্শনটা সেটাই হচ্ছে তোমার কাশ্মীর ভ্যালি। পরীক্ষায় এইটাও কোশ্চেন দেয় যে কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা, কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা, এটা হচ্ছে কাদের, কোন কোন শৈলশৃঙ্গের মধ্যে পড়ে? এক নম্বর শৈলশৃঙ্গ বলবে হচ্ছে কি, ওপরে হচ্ছে গ্রেট হিমালয় বা উচ্চ হিমালয়, গ্রেট হিমালয়, হিমালয়া, ঠিক আছে। আর হচ্ছে তোমার পীর পঞ্জাল, পীর পঞ্জাল, ঠিক আছে। আচ্ছা চলো, ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি আয়তনে সব থেকে বড়? আয়তনে যদি বলে উত্তর বলবে কি, লাদাখ হচ্ছে আয়তনে সব থেকে বড়। এখানে একটা ইউনিয়ন টেরিটরি লাদাখ খুব নিউজে রয়েছে, ঠিক আছে। তো লাদাখ সম্পর্কে ডিটেলসে জেনে নিও। তো লাদাখ হচ্ছে সব থেকে আয়তনে বড়। আর যদি বলে বলো জনসংখ্যায় ঠাসাঠুসি করে কোথায় রয়েছে, সেটা হচ্ছে দিল্লি। হ্যাঁ, দিল্লি একটা ইউনিয়ন টেরিটরি কিন্তু, ঠিক আছে। তো দিল্লি হচ্ছে সব থেকে বড়। আগে কে ছিল? আগে হচ্ছে আন্দামান ছিল, তারপর এখন লাদাখ হচ্ছে সব থেকে আয়তন অনুযায়ী লাদাখ বড়, আর জনসংখ্যা অনুযায়ী দিল্লি বড়, ঠিক আছে। আর ছোট যদি বলে ক্ষুদ্রতম, তাহলে হচ্ছে এটা বলবো স্মলেস্ট, কে? লাক্ষাদ্বীপ। 16 নম্বর প্রশ্ন বলছে জোয়ার শক্তি বা জোয়ার ভাটার শক্তি উৎপাদনের জন্য নিচের প্রধান অঞ্চল কোনটা? মানে সব থেকে বেশি জোয়ার আসে ভারতের কোন অঞ্চলে? তাহলে এই জায়গাটা একটুখানি ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ভারতবর্ষের, ভারতের একটা ম্যাপ তো এরকম। তো এই যে এই পোর্শনটুকুনি, এইটা হচ্ছে গুজরাটের একটি অঞ্চল যেটাকে বলা হয় খাম্বাত উপসাগর। এই খাম্বাত উপসাগরের সব থেকে বেশি তোমার জোয়ার ভাটা আসে, আর এটা হচ্ছে আরব সাগরের পার, ঠিক আছে, আরব সাগরের পার। কচ্ছ উপসাগর কোনটা? কচ্ছ উপসাগর হচ্ছে এই পোর্শন হচ্ছে তোমার কচ্ছের রণ, আর তাহলে এইটাই হবে কচ্ছের উপসাগর, এই পোর্শনটুকুনি কচ্ছের উপসাগর উপরেরটা, ঠিক আছে। আর মান্নান উপসাগর একটু আগে দেখালাম, মান্নান উপসাগর এখানে হচ্ছে শ্রীলঙ্কা রয়েছে জায়গাটাতে। মান্নার উপসাগর উপরটা হচ্ছে পপরনের, যেটা হচ্ছে মান্নার, এটা হচ্ছে মান্নার, ঠিক আছে। চলো নেক্সট, মহারাষ্ট্রীয় মালভূমি গঠিত। এটা জাস্ট আগে প্রিভিয়াস ভিডিওতে আমি দেখেছি, মালভূমি যত মালভূমি রয়েছে উইথ ম্যাপ, পুরো ডিটেলসে আমি তোমাদের করিয়েছি উইথ ম্যাপ, পুরোপুরি ভারতবর্ষের যতগুলো মালভূমি রয়েছে। আমি আগের দিন বলছিলাম ওখানে মালভূমির কথা চেয়েছিল, আমি বলেছিলাম শুধু মালভূমি জেনে রাখলে হবে না, এমসিকিউর মাধ্যমে আমি তোমাদের ম্যাপের মাধ্যমে ভারতে যত মালভূমি আছে সব কটা পড়িয়ে দিচ্ছি। নেক্সট কোনো মালভূমি যদি পাও, সেখানে তোমরা যে কোনো মালভূমি তোমরা আনসার করতে পারবে। দেখো আজকে এসছে মহারাষ্ট্রীয় মালভূমির কথা। তখন আমি বলেছিলাম যেটা মহারাষ্ট্র মালভূমি সেটাকেই বলা হয় হচ্ছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ, ট্র্যাপ মানে হচ্ছে সিঁড়ি। কি হয়, লাভা স্তরে স্তরে, কালক্রমে স্তরে স্তরে এরকম পড়তে পড়তে সেখানে সিঁড়ির মতন ধাপযুক্ত এলাকার সৃষ্টি হয়েছে। এবার তরল লাভা কালক্রমে বছরের পর বছর কি হয়েছে, ইয়ে হয়েছে তোমার কি বলে আগ্নেয়গিরির মাধ্যমে বেরিয়ে এসছে বাইরে, এবং হচ্ছে স্তরে স্তরে জমা হয়ে গেছে। তরল লাভা ছড়িয়ে পড়ে, যেটা তরল লাভা সেটা মালভূমি সৃষ্টি করে, যেটা গাঢ় মানে ঘন সেটা হচ্ছে তোমার পাহাড় সৃষ্টি করে। আর এই ডেকান ট্র্যাপটা লাভা গঠিতই মালভূমি, লাভা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে ডেকান ট্র্যাপ লাভা, ডেকান ট্র্যাপ মানে হচ্ছে মহারাষ্ট্রীয় মালভূমি। ওকে, ব্যাসল্ট শিলায় তৈরি হয়, কালো মাটি, এখানে কালো মাটি। আর কালো মাটি কৃষ্ণ মাটি কি চাষ হয় ভালো? তুলা চাষ হয় বা কার্পাস চাষ হয়, কার্পাস, ঠিক আছে, ব্যাসল্টের জন্য। নেক্সট কোশ্চেন, চিল্কা ভারতের বৃহত্তম একটি কি বলে লেগুন বা উপহ্রদ। এটি ড্যাশের দ্বীপের মধ্যে অবস্থিত, মানে বদ্বীপের, কোন বদ্বীপের মধ্যে, মানে দুটো নদীর নাম চেয়েছে, কোন কোন নদীর মাঝখানে চিল্কা হ্রদ অবস্থিত। এখান দিয়ে ছত্তিশগড় দিয়ে এই অঞ্চল দিয়ে এখানে প্রবাহিত হচ্ছে, এটার নাম হচ্ছে মহানদী। আর এখানে হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের এই পোর্শনটাতে সীমানা হচ্ছে গোদাবরী নদী। তাহলে এটা কি বললাম? মহানদী। আর এটা হচ্ছে গোদাবরী।
একটু নেক্সট কোশ্চেনে আমি এটা দেখাবো, ঠিক আছে, আরো ডিটেলসে। গোদাবরী, তো মহানদী আর গোদাবরী ডেল্টার মাঝখানে বা বদ্বীপের মাঝখানে অবস্থিত হচ্ছে চিল্কা। দেখতে পাচ্ছ যে চিল্কা, এটা হচ্ছে ওড়িশা স্টেট। তাহলে চিল্কা কোথায় অবস্থিত? ওড়িশাতে পড়ে। এটা হচ্ছে কি একটা লেগুন, এটাকে কি বলে? লেগুন। লেগুন বলে। লেগুন মানে কি? লেগুন মানে হচ্ছে উপহ্রদ। উপহ্রদ মানে হচ্ছে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত, আর একটা হচ্ছে সমুদ্রের জল প্রবেশ করাটাতে, ঠিক আছে, কানেক্টিভিটি রয়েছে সমুদ্রের সাথে। তো উত্তরটা কি হবে? কি বললাম? মহানদী এবং হচ্ছে মহানদী গোদাবরী, অপশন নাম্বার সি কারেক্ট উত্তর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী কোনটা? উপদ্বীপে ভারতের দীর্ঘতম নদী। এবার আগের দিন আমি বলেছিলাম যে উপদ্বীপে ভারত মানে কি, ম্যাপের সাহায্যে বুঝিয়েছিলাম, তাই বারবার বলছি আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদের, ঠিক আছে। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী। আচ্ছা ম্যাপ নেই এখানে, তাহলে চলো আমি একটা ম্যাপ আঁকার চেষ্টা করি আগে। চলো, ঠিক আছে, চলো মোটামুটি আঁকার চেষ্টা করলাম ম্যাপ। এবার উপদ্বীপীয় মালভূমি হচ্ছে তোমার এই অঞ্চলটাকে বলা হয়, এই যে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত, আরব সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। ওকে, তাহলে তিন দিক জল রয়েছে, সেই কারণে এই পুরো টোটাল দক্ষিণ ভারতের এই টোটাল অংশটাই হচ্ছে তোমার উপদ্বীপীয় মালভূমি এলাকা, কারণ পুরোটাই হচ্ছে মালভূমি, ঠিক আছে। এইখানে অঞ্চলের দীর্ঘতম নদী কি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। ওকে, এইখানে এসে প্রবেশ ইয়ে হচ্ছে, বঙ্গোপসাগরে মিশেছে। কত কিলোমিটার? 25 কিলোমিটার। ওকে, ভারত আর বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়। আর এর প্রধান উপনদী হচ্ছে যমুনা। যমুনা এসে মিশেছে। যমুনার লেন্থ কত? যমুনার লেন্থ বেশি নয় কিন্তু, যমুনার লেন্থ হচ্ছে, আচ্ছা যমুনা হচ্ছে কিন্তু পুরো ভারতবর্ষের দীর্ঘতম উপনদী, মানে যত উপনদী হয়েছে উপনদীগুলোর মধ্যে দীর্ঘতম যদি বলে সেটা হচ্ছে যমুনা। লেন্থ হচ্ছে যমুনার 1376 কিমি, ঠিক আছে। আর এখান থেকে সৃষ্টি হয়েছে হচ্ছে তোমার গোদাবরী এসে মিশেছে। গোদাবরী একটু আগে ম্যাপে দেখালাম, কিন্তু গোদাবরীর লেন্থ হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে গোদাবরী 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার, ঠিক আছে, 1465 কিলোমিটার গোদাবরী সব থেকে লেন্থ। এটা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাহলে আমি আবার করে ক্লিয়ার করে দিচ্ছি, ভারতের দীর্ঘতম নদী কি? 1 নম্বরে কে আসবে? গঙ্গা রিভার। ওকে, আচ্ছা সেকেন্ড লংগেস্ট রিভার যদি বলে তাহলে অপশন বলবো কি? গোদাবরী। সেকেন্ড লংগেস্ট গোদাবরী। আর দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম, ঠিক আছে। মহানদীর কত কিলোমিটার অবস্থিত? মহানদী হচ্ছে 900 কিলোমিটার। একটু আগে মহানদী দেখিয়েছি কিন্তু, 400 কিমি, সরি 900 কিমি, 900 কিমি 9। এটা হচ্ছে মহানদী, হচ্ছে উড়িষ্যার হচ্ছে প্রধান নদী। নর্মদা আছে, নর্মদা কত? 1312 কিলোমিটার, 1312। নর্মদা হচ্ছে এইখান থেকে সৃষ্টি হয়েছে, খাম্বাত উপসাগরে এসে মিশেছে, ঠিক আছে, নর্মদা। ওকে, আর কি আছে? কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর লেন্থ কত? কৃষ্ণা নদী খুব বেশ বড়, 1400 কিমি কৃষ্ণা নদী। কৃষ্ণা হচ্ছে নর্মদার দক্ষিণে আরো এখান থেকে এসে মিশেছে, ঠিক আছে, কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশেই মিশেছে। তো এই গেল হচ্ছে নদী। এবার কথা হচ্ছে যে ব্রহ্মপুত্র কি লেন্থ কত? ব্রহ্মপুত্র লেন্থ সব থেকে যদি দীর্ঘতম নদীর কথা বলি তাহলে হচ্ছে ইন্ডাস রিভার, সব থেকে বড় নদী। ইন্ডাসের কিলোমিটার হচ্ছে, খুব ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছে তোমাদের, কিন্তু ভালো করে বুঝবে, 3180 কিমি, যার মধ্যে ভারতে প্রবাহিত হচ্ছে মাত্র 800 কিলোমিটার। তাহলে নদীটা বড়, দীর্ঘতম, কিন্তু ভারতে মাত্র 800 কিলোমিটার। যদি অবিভক্ত ভারতবর্ষ থাকতো তাহলে অবিভক্ত ভারতবর্ষ হলে পাকিস্তান ইন্ডিয়ার পার্ট হতো, এবং তাহলে ইন্ডাসই ভারতের দীর্ঘতম নদী হতো। দেন হচ্ছে ব্রহ্মপুত্রা। ব্রহ্মপুত্রা হচ্ছে এর লেন্থ হচ্ছে, এটা তোমার লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার, 2900 কিমি, যার মধ্যে ভারতবর্ষে প্রবাহিত হয় 916 কিলোমিটার। তাহলে সেই অর্থে গঙ্গা হচ্ছে প্রথম, আর তারপর হচ্ছে গোদাবরী হচ্ছে সেকেন্ড নাম্বারে আসে। ওকে, আর সব থেকে দীর্ঘতম হচ্ছে ইন্ডাস, তারপরে ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে গঙ্গা ওভারঅল। ওকে, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভাকরা নাঙ্গাল এটা একটা প্রকল্প, মানে হচ্ছে তোমার ড্যাম। ড্যাম মানে হচ্ছে বাঁধ। ভাকরা নাঙ্গাল প্রকল্পর জল কোন কোন রাজ্য জল পায়? কোন কোন রাজ্য জল পায় ভাকরা নাঙ্গাল? ভাকরা নাঙ্গালের জল পায় হরিয়ানা, উত্তরপ্রদেশ পায় না, তার মানে এটা হবে না। হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থান। অপশন নাম্বার সি কারেক্ট। ভাকরা নাঙ্গালের জল পায় হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থান।
এবার ম্যাপটা দেখো উইথ ম্যাপ, তাহলে একদম তোমাদের নলেজ একদম ক্লিয়ার থাকবে। দেখো এটা হিমাচল প্রদেশ লেখা রয়েছে ভারতের, আর এটা হচ্ছে তোমার চণ্ডীগড় এই অঞ্চলে, যে পাঞ্জাব, এইখানে অবস্থিত হচ্ছে ভাকরানাঙ্গাল। এবার অনেকেই জানো ভাকরানাঙ্গাল ছোটবেলা থেকে পড়ে এসছো, কিন্তু ভাকরানাঙ্গাল কোনো একটার তোমার ড্যাম নয়, এখানে দুটো ড্যাম, দুটো বাঁধ, একটা হচ্ছে ভাকরা আর দ্বিতীয় হচ্ছে নাঙ্গাল, দুটো বাঁধ। এবার কোন নদীতে আছে, প্রত্যেকটা ইনফরমেশন ভাকরা নাঙ্গাল থেকে আর কোনো ইনফরমেশন আটকাবে না। কোন নদীতে? শতদ্রু নদীতে। দেখো সুতলেজ লেখা রয়েছে, সুতলেজ মানে হচ্ছে শতদ্রু, এই যে শতদ্রু নদী এটা, ঠিক আছে। তাহলে সুতলেজ নদীর উপরে ভাকরা নাঙ্গল অবস্থিত, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ভাকরা নাঙ্গাল দুটো ড্যাম, যার মধ্যে ভাকরা অবস্থিত হিমাচল প্রদেশে। ভাকরা অবস্থিত কোথায়? হিমাচল প্রদেশে। দেখো এটা হচ্ছে হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের সীমানা এইটা, ঠিক আছে, পাঞ্জাবের সীমানা। তো ভাকরা অবস্থিত কোথায়? ভাকরা অবস্থিত হিমাচল প্রদেশে। আবার একটুখানি পেরিয়ে আসলে নিচে যদি চলে আসে, পাঞ্জাবে অবস্থিত হচ্ছে নাঙ্গাল, পাঞ্জাবে অবস্থিত নাঙ্গাল সমুদ্রের মধ্যেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইনফরমেশন, ভাকরা নাঙ্গালের পেছনে যেখান থেকে মনে করে নদীতে ড্যাম দেওয়া হয়, যেখানে ড্যাম দেওয়া হলো, তো নদীর এখানে জল ধরে রাখবে, তো জল ধরে রাখলে এখানে বিশাল বড় একটা জলাশয়ের আকার নেয়, এটাকে বলা হয় হচ্ছে রেজারভিয়ার। কি বলে? রিভার রেজারভিয়ার, ড্যাম রেজারভিয়ার। এরকমই একটা রেজারভিয়ার রয়েছে যে জলটা ধরে রাখছে এই জায়গাটাতে। এই রেজারভিয়ারটার নাম কি, যেটা হচ্ছে ভাকরা ড্যামের মধ্যে রয়েছে, এই রেজারভিয়ারটার নাম হচ্ছে গোবিন্দ সাগর, গোবিন্দ সাগর, গোবিন্দ সাগর রেজারভিয়ার, যেটা শতদ্রু নদীর উপর রয়েছে ভাকরা নাঙ্গাল ড্যামের পেছনে, রেজারভিয়ার পেছনে হয়। ওকে, আচ্ছা দেন তারপরে লাস্ট পয়েন্ট বলবো, এটা হচ্ছে যমুনা নদী। এই যে যমুনা নদী, যমুনা থেকে একটা ক্যানেল কাটা রয়েছে যমুনা ক্যানেল নামে। তো এই যমুনা ক্যানেল এবং হচ্ছে শতদ্রু নদীকে কানেক্ট করছে একটি আরেকটি ক্যানেল, যেটাকে বলা হয়, এই দেখো এই যে যমুনা, কি বলে? যমুনা সতলেজ লিংক হেড। যমুনা সতলেজকে, যমুনা আর সতলেজকে লিংক করা হয়েছে এই ক্যানেলটার মাধ্যমে। ব্যাস, ক্লিয়ার ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, ভালো লাগলে অবশ্যই কি করো, ভিডিও থেকে লাইক করে দিও এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। জিওগ্রাফি মানে ম্যাপ, বারবার বলি আমি, আগের ভিডিওটি অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং চ্যানেলে যাও, আরো অনেক ভ্যালুয়েবল তোমরা ভিডিও পাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে।